নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথমে কি রয়েছে, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। আলিপুরের জুওলজিক্যাল গার্ডেন হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হলো জুওলজিক্যাল গার্ডেন আলিপুর, যা কলকাতায় অবস্থিত। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হলো জুওলজিক্যাল গার্ডেন আলিপুর, যা কলকাতা, পশ্চিমবঙ্গে অবস্থিত। এটি ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে বড় চিড়িয়াখানা হিসেবে পরিচিত। এটিকে আলিপুর চিড়িয়াখানা বা কলকাতা চিড়িয়াখানা নামেও ডাকা হয়। তারপর দেখো বিভিন্ন রাজ্যের কিছু উল্লেখযোগ্য জাতীয় উদ্যান বা চিড়িয়াখানা কি কি রয়েছে দেখো। মধ্যপ্রদেশের কি কি রয়েছে, কানহা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান ও ফসিল জাতীয় উদ্যান। আসামের কি কি রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ডিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান ও ওরাং জাতীয় উদ্যান। মহারাষ্ট্রের কি কি রয়েছে, গুগামাল জাতীয় উদ্যান, নভেগাঁও জাতীয় উদ্যান, তাডোবা জাতীয় উদ্যান, চান্দোলি জাতীয় উদ্যান ও সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। গুজরাটের কি কি রয়েছে, গির জাতীয় উদ্যান, ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, ভানসদা জাতীয় উদ্যান ও সামুদ্রিক জাতীয় উদ্যান। তামিলনাড়ুর কি কি রয়েছে, গুইন্ডি জাতীয় উদ্যান, মান্নান উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান, মুদুমালাই জাতীয় উদ্যান ও মুকুর্থি জাতীয় উদ্যান। কেরালার কি কি রয়েছে, আনামুদি শোলা জাতীয় উদ্যান, মাটিকেত্তন শোলা জাতীয় উদ্যান, পাম্পাদুম শোলা জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। উড়িষ্যার কি কি রয়েছে, শিমলিপাল জাতীয় উদ্যান ও ভিতরকণিকা জাতীয় উদ্যান। জম্মু ও কাশ্মীরে কি কি রয়েছে, কিস্তোয়ার জাতীয় উদ্যান, দাঁচিগাম জাতীয় উদ্যান ও সেলিম আলী জাতীয় উদ্যান। ছত্তিশগড়ে কি কি রয়েছে, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গেরঘাটি জাতীয় উদ্যান, গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান। রাজস্থানের কি কি রয়েছে, রণথম্বর জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, মরুভূমি জাতীয় উদ্যান, সরিস্কা জাতীয় উদ্যান, মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান। হিমাচল প্রদেশের কি কি রয়েছে, ইন্দোরকিল্লা জাতীয় উদ্যান, ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান, সিম্ভলভারা জাতীয় উদ্যান, পিন ভ্যালি জাতীয় উদ্যান ও গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি কি রয়েছে, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান, মিডল বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান, নর্থ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, স্যাডল পিক জাতীয় উদ্যান, সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, অ্যাকোয়া ফর্টিসের সংকেত কি? অ্যাকোয়া ফর্টিসের সংকেত কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, HNO3। HNO3 হচ্ছে অ্যাকোয়া ফর্টিসের সংকেত। অ্যাকোয়া ফর্টিসের সংকেত হলো HNO3। এটি নাইট্রিক অ্যাসিড নামেও পরিচিত। তারপরে দেখো কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়, মিথেনকে, এর সংকেত হচ্ছে CH4। পোরাচুন কাকে বলা হয়, ক্যালসিয়াম অক্সাইডকে, এর সংকেত CaO। কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। শুষ্ক বরফ কাকে বলা হয়, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, যার সংকেত CO2। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড বা MgOH2। জিপসাম কাকে বলা হয়, শোধক ক্যালসিয়াম সালফেটকে, যার সংকেত হচ্ছে CaSO4O2H2O। নাইটার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, যার সংকেত KNO3। ওলিয়াম, যার হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H2S2O7। ফসজিন গ্যাস, এটা হচ্ছে কার্বনিল ক্লোরাইড, যার সংকেত হচ্ছে COCl2। প্লাস্টার অফ প্যারিস, এটা হচ্ছে ক্যালসিয়াম সালফাইড হেমিহাইড্রেট, এর সংকেত হচ্ছে 2CaSO4H2O। তারপর রয়েছে দার্শনিকের উল, কাকে দার্শনিকের উল বলা হয়, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়, এর সংকেত হচ্ছে ZNO। বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, এর সংকেত হচ্ছে NaHCO3। ব্লিচিং পাউডার, এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপ্রোক্লোরাইড, যার সংকেত হচ্ছে CaOCl(Cl). ভারী জল, এটা হচ্ছে ডয়টেরিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে D2O। কস্টিক পটাশ, রাসায়নিক নাম কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর সংকেত হচ্ছে KOH। জিঙ্ক ব্লেন্ড, এর রাসায়নিক নাম জিঙ্ক সালসাইড, এর সংকেত হচ্ছে ZNS। কাপড় কাচা সোডা, রাসায়নিক নাম কি, সোডিয়াম কার্বনেট, এর সংকেত হচ্ছে Na2CO3। রেড লেডের রাসায়নিক নাম কি, লেড অক্সাইড, এর সংকেত হচ্ছে PV3O4। পরবর্তী প্রশ্ন, একজন সাধারণ মানুষের কত জোড়া অটোজোম থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, একজন সাধারণ মানুষের 22 জোড়া অটোজোম থাকে। একজন সাধারণ মানুষের 22 জোড়া অটোজোম থাকে।
এছাড়াও মানুষের একটি লিঙ্গ ক্রোমোজোম জোড়াও থাকে, যা অটোজোমের মতো নয়। মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া অটোজোম এবং একটি লিঙ্গ ক্রোমোজোম জোড়া থাকে। প্রতিটি অটোজোমের দুটি কপি থাকে, একটি মায়ের কাছ থেকে এবং অন্যটি বাবার কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন। কাইজারি হিন্দ, যা ব্রিটিশ সরকার তাকে বোয়ার যুদ্ধের সময় তার কাজের জন্য প্রদান করেছিল। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তার নাইটহুড উপাধি ত্যাগ করেন। পরবর্তী প্রশ্ন, কোন থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়? কোন থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়। যে থার্মোমিটার দ্বারা কোনো কিছুর সর্বোচ্চ উষ্ণতা মাপা হয় তাকে গরিষ্ঠ থার্মোমিটার বলে। ডাক্তারি থার্মোমিটার দ্বারা মানবদেহের সর্বোচ্চ উষ্ণতা মাপা হয়, তাই একে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক মহিলা কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক মহিলা কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কাদম্বিনী গাঙ্গুলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। তিনি 1882 সালে এবং কলকাতা মেডিকেল কলেজে প্রথম মহিলা হিসেবে ভর্তি হন। চন্দ্রমুখী বসুও একই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন, তাই তাদের প্রথম মহিলা স্নাতক হিসেবেও বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভোল্টা হ্রদ। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ হল ভোল্টা হ্রদ। এটি ঘানার আকোসম্বো বাঁধের মাধ্যমে গঠিত হয়েছে। এটি আয়তনের দিক থেকেও বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ ও জলাধার। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, 1951 সালে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 1951 সালে প্রথম এশিয়ান গেমস ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই গেমসের আয়োজন করে ভারত এবং এটি ছিল এশিয়ার প্রথম বড় ধরনের ক্রীড়া ইভেন্ট। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পথের পাঁচালী। তারপর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস হলো বড় দিদি। এটি 1913 সালে প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? এটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটি 1865 সালে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হলো বউ ঠাকুরানীর হাট, যেটি 1883 সালে রচিত হয়েছিল। তবে তিনি এর আগে করুণা নামে একটি উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন, যা অসম্পূর্ণ ছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি এককোষী সবুজ শৈবাল? নিম্নের কোনটি একটি এককোষী সবুজ শৈবাল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ক্ল্যামাইডোমোনাস। এককোষী শৈবালের উদাহরণ হল ইউগ্লিনা, গ্রাসিলিস, ক্লোরেলা, ক্ল্যামাইডোমোনাস, ডায়াটম এবং ইউগ্লেনোফাইটা। বহুকোষী শৈবালের কিছু উদাহরণ কি কি? স্পিরোগাইরা বা স্পাইরোগাইরা,
উলথ্রিক্স, ওডোগোনিয়াম এবং কিছু লাল শৈবাল। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে সাধারণত লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক বলা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সাধারণত ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক বা লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসকের সমসাময়িক? বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসকের সমসাময়িক ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন। বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে একজন প্রধান প্রকৃতি চিত্রশিল্পী হিসেবে কাজ করতেন। পরবর্তী প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে অপশন বি, কক্সবাজার সমুদ্র সৈকত। এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত হল বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। এটি প্রায় 120 কিলোমিটার বা 75 মাইল দীর্ঘ। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন, এশিয়ার বৃহত্তম সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, উড়িষ্যাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারত আক্রমণকারী প্রথম মুসলিম কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন কাসিম। ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন মোহাম্মদ বিন কাসিম। তিনি উমাইয়া খিলাফতের সেনাপতি ছিলেন এবং 712 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে আক্রমণ করেন। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম বিজয়ের নেতৃত্ব দানকারী। পরবর্তী প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধীর সময়কালে ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণটি হয়েছিল 1974 সালে, যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। এটি পোখরানে অনুষ্ঠিত হয়েছিল এবং এর কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। দীর্ঘ 15 বছর ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন। 1984 সালের 31 অক্টোবর প্রয়াত হয় তুখোর এই রাজনীতিবিদের। ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশ ও বিশ্বের রাজনীতিতে প্রভাবশালী মহিলা নেতৃত্বের মধ্যে প্রথম সারিতে রয়েছেন। ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্যে দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া নদীটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ময়ূরাক্ষী নদী। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত প্রধান নদীগুলো হল ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, শিলাই ও কাঁসাই। এই নদীগুলির উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমি এবং এগুলি ভাগীরথী, হুগলি বা তার কোনো উপনদীতে মিলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কে প্রথম ভারতে ইংরেজি সংবাদপত্র প্রকাশ করেন? কে প্রথম ভারতে ইংরেজি সংবাদপত্র প্রকাশ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জে এ হিকি অর্থাৎ জেমস অগাস্টাস হিকি। ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। তিনি বেঙ্গল গেজেট নামে একটি সংবাদপত্র প্রতিষ্ঠা করেন, যা পরে হিকিস বেঙ্গল গেজেট নামে পরিচিত হয়। এটি 1780 সালের 29 জানুয়ারি প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে কে শপথবাক্য পাঠ করান? রাজ্যপালকে কে শপথবাক্য পাঠ করান? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপর দেখো, রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান? ভারতের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। উপরাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান? ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীকে কে শপথবাক্য পাঠ করান? ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। ভারতের রাজ্যপালকে কে শপথবাক্য পাঠ করান? সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে হাইকোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান। হাইকোর্টের বিচারপতিকে কে শপথবাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি হাইকোর্টের বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে শপথবাক্য পাঠ করান? ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্ন, কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অ্যাসিটিলিন গ্যাস।
কার্বাইড গ্যাস বাতিতে অ্যাসিটিলিন গ্যাস জ্বলে। এটি ক্যালসিয়াম কার্বাইড এবং জলের মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। অ্যাসিটিলিন গ্যাস একটি দাহ্য গ্যাস যা বাতাসের সাথে মিশে উজ্জ্বল শিখা তৈরি করে। এটি সাধারণত কার্বাইড বাতি যেমন খনি বাতি এবং টর্চে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি? ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি বা সরকারি ঘোষণাপত্র? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ফ্রান্সের সরকারি নথি হচ্ছে ইয়েলো বুক। তারপর দেখো বিভিন্ন দেশের নথি বা সরকারি ঘোষণাপত্রের নাম কি? ভারতের কি? হোয়াইট পেপার। চীন ও জার্মানির হোয়াইট বুক। ইতালীয় পারস্যের নথির নাম কি? গ্রিন বুক। নেদারল্যান্ডের অরেঞ্জ বুক। জাপান ও বেলজিয়ামের গ্রে বুক এবং ব্রিটিশের ব্লু বুক। পরবর্তী প্রশ্ন, খাদ্যনালীর প্রাচীরের সংকোচন ও প্রসারণকে কি বলা হয়? খাদ্যনালীর প্রাচীরের সংকোচন ও প্রসারণকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পেরিস্টালিস। কি বলা হয়? পেরিস্টালসিস। খাদ্যনালীর প্রাচীরের সংকোচন প্রসারণকে পেরিস্টালসিস বলা হয়। এটি একটি তরঙ্গ সদৃশ্য পেশি সংকোচনের প্রক্রিয়া যা খাদ্যকে খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে স্থানান্তরিত করে। এই সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু খাদ্যনালী দিয়ে নিচে নামে। পরবর্তী প্রশ্ন, সর্বজনীন গ্যাস ধ্রুবককে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আর চিহ্ন দিয়ে বা বড় হাতের আর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার একমাত্র কোন স্থানে কৃত্রিম পোতাশ্রয় বা জলযান মেরামতির কারখানা ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লোথালে। সিন্ধু সভ্যতার একমাত্র কৃত্রিম পোতাশ্রয় বা জলযান মেরামতির কারখানা ছিল লোথালে। লোথাল গুজরাটের একটি উপকূলীয় শহর এবং সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। এই স্থানে একটি কৃত্রিম ডকইয়ার্ড বা পোতাশ্রয় ছিল যা এর বাণিজ্যিক গুরুত্বের প্রমাণ ছিল। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতে কখন আসে? ভারতে কখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আসে। ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আসে। এই সময়টাকে শীতের বর্ষা বা পশ্চিম পশ্চিম বর্ষাও বলা হয়। এই মৌসুমে এটি মূলত দক্ষিণ উপদ্বীপের উপর বৃষ্টিপাত ঘটায়। এই বায়ু সাধারণত উত্তর পূর্ব দিক থেকে আসে এবং এটি তুলনামূলকভাবে কম সময়ের জন্য বৃষ্টিপাত ঘটায় যা দক্ষিণ উপদ্বীপে সীমাবদ্ধ। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন। তারপর দেখো, সক্রেটিসের বিখ্যাত গ্রন্থ কোনটি? তিনি 4টি রচনায় সক্রেটিস নিয়ে আলোচনা করেছেন। কি কি? মেমোরাবিলিয়া, দ্য ইকোনমিকাস, সিম্পোজিয়াম এবং সক্রেটিসের ক্ষমা। দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম কি কি? দ্য প্রিন্স, দ্য পলিটিক্স, দ্য গডফাদার, দ্য রিপাবলিক। পরবর্তী প্রশ্ন, পক্ষী সংক্রান্ত গবেষণাকে কি বলা হয় বা পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অর্নিথোলজি। তারপর দেখো বিভিন্ন সংক্রান্ত বিদ্যা কি রয়েছে। উদ্যান পালন বিদ্যাকে কি বলা হয়? হর্টিকালচার। পিসিকালচার কি? মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। এপিকালচার কি? মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা। সেরিকালচার কি? রেশম চাষ সংক্রান্ত বিদ্যা। পার্ল কালচার কি? মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যা। ইকোলজি কি? প্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা। এন্টামোলজি কি? পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। হেমাটোলজি কি? রক্ত সংক্রান্ত বিদ্যা। লিথোলজি কি? শিলা সংক্রান্ত বিদ্যা। এবং ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অঙ্কোলজি বলা হয় ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে। পরবর্তী প্রশ্ন, কে গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলে সম্বোধন করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, উইনস্টন চার্চিল। মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তিনি এই মন্তব্যটি করেন যখন গান্ধী দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ডিএনএর গঠনগত একক কোনটি বা ডিএনএর গঠনগত একককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, নিউক্লিওটাইড বলা হয়। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। প্রতিটি নিউক্লিওটাইড একটি শর্করা, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। ডিএনএ অণু নিউক্লিওটাইডের একটি দীর্ঘ পলিমার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি একটি দুষ্প্রাপ্য মৌল? নিচের অপশনগুলির মধ্যে কোনটি একটি দুষ্প্রাপ্য মৌল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অ্যাস্টাটিন হলো একটি দুষ্প্রাপ্য মৌল। সাধারণত দুষ্প্রাপ্য মৌল বলতে সেই সব মৌলকে বোঝায় যা প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, যেমন টাংস্টেন, অ্যাস্টাটিন এবং রেনিয়াম এর মতো কিছু মৌলকে দুষ্প্রাপ্য মৌল হিসেবে ধরা হয়।
এবং হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কারণ এটি ধাতু এবং অধাতু উভয় ধরনের আচরণ করে। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের পুরো নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এটি হচ্ছে নীতি আয়োগের পুরো নাম। এবার দেখো বিভিন্ন সংস্থা, তাদের সম্পূর্ণ নাম এবং তাদের বাংলা নাম। জাতিসংঘ কি বলা হয়? ইউএন বা ইউনাইটেড নেশনস। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, এটাকে বলা হয় ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ, ইউনাইটেড ন্যাশনাল চিলড্রেন্স ফান্ড। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, এটাকে বলা হয় ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তারপর দেখো জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, এটি কি নামে পরিচিত? এফএও অর্থাৎ ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক উচ্চ কমিশনার, এটা কি নামে পরিচিত? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস অর্থাৎ ইউএনএইচসিআর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি অর্থাৎ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নেটো এর সম্পূর্ণ নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। তারপর রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 20টি গোষ্ঠী বা গ্রুপ অফ 20 G20। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ। বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডাব্লিউএমও অর্থাৎ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। জেনেভাতে জাতিসংঘের কার্যালয় বা ইউএনওজি, যার সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস অফিস অ্যাট জেনেভা। নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হলো একটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক এবং ভারতের একটি সরকারি সংস্থা। 1 জানুয়ারি 2015-তে এই পরিকল্পনা কমিশন ভেঙে দেওয়ার পর নীতি আয়োগ গঠিত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।